আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসে। এবং ওয়ান শটের এমসিকিউতে আজকে হচ্ছে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 11 মানে জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি যে চ্যাপ্টারটা আমাদের ছিল সেই চ্যাপ্টারটা নিয়ে একটু তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টার আমাদের লম্বা সময়ে শর্ট সিলেবাসের মধ্যে ছিল না, এখন হচ্ছে আবার ফুল সিলেবাসের মধ্যে এটা ইনক্লুডেড থাকবে। সো এই চ্যাপ্টার হচ্ছে গিয়ে লাস্ট 2020 পর্যন্ত এখান থেকে যে প্রশ্নগুলো হয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু আস্তে আস্তে দেখার চেষ্টা করব এমসিকিউর ভিত্তিতে। তারপর হচ্ছে আরেকটা ক্লাসে আমরা দেখার চেষ্টা করব এখান থেকে বিগত বছরগুলোতে সিকিউ কেমন আসছে। তাহলে চলো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই এবং প্রশ্নগুলো দেখাতে দেখাতে তোমাদেরকে আমরা হচ্ছে গিয়ে প্রয়োজনীয় যেই সব তথ্য মনে রাখতে হবে বা যে ফর্মুলাগুলো মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের শুরুতে হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন দিয়ে দেখো এখানে কোশ্চেন বলে দেওয়া আছে। এখানে আমাদেরকে বলেছে কি, প্রশ্নের মধ্যে বলল যে 4.5 × 10⁻30 কেজি ভরের একটা নক্ষত্র যদি কৃষ্ণ গহ্বরে পরিণত হয় তাহলে সেই ক্ষেত্রে এইটার ব্যাসার্ধটা কেমন হবে সেটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে হবে। তো আমাদের কোন একটা নক্ষত্র যখন কৃষ্ণ গহ্বরে পরিণত হয় তখন সেই কৃষ্ণ গহ্বর থেকে, বা আমরা যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গিয়ে ব্ল্যাক হোল, সেই কৃষ্ণ গহ্বরকে আমরা ইংলিশে যেটাকে ব্ল্যাক হোল বলি, এই কৃষ্ণ গহ্বর থেকে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ পাই। কৃষ্ণ গহ্বর থেকে আমরা হচ্ছে গিয়ে যার আইডিয়া পাই সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। এবং এই ঘটনা দিগন্তের ব্যাসার্ধ থেকে আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে শোয়ার্টশিল্ড রেডিয়াসটা বের করতে পারি। এবং ঘটনা দিগন্তের ব্যাসার্ধ এখান থেকে শোয়ার্টশিল্ড রেডিয়াসটা আমাদেরকে আইডিয়া দেয় যে একটা ব্ল্যাক হোলের নিজের যে ইফেক্ট সেই ইফেক্টটা কত দূর পর্যন্ত ছড়ানো থাকবে। তো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ এবং শোয়ার্টশিল্ড ব্যাসার্ধটা আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এইটাকে আমরা হচ্ছে গিয়ে তাহলে আরও একটা নামে ডাকি, সেটাকে আমরা বলি হচ্ছে CHWARTZCHILD। এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে শোয়ার্টশিল্ড রেডিয়াস। আচ্ছা, তো কৃষ্ণ গহ্বর কেন কৃষ্ণ গহ্বর? কারণ হচ্ছে কি এখান থেকে সাধারণত আমাদের কোনো রকমের আলো বের হতে পারে না। তো আমরা মুক্তিবেগের যে ইকুয়েশনটা জানতাম, VE = √2gm/R, এইখানে আমরা হচ্ছে গিয়ে মুক্তিবেগ মানে সাধারণত মুক্তিবেগ বলতে আমরা বুঝাই যে কোনো একটা গ্রহের পৃষ্ঠ থেকে কোনো একটা বস্তু সর্বনিম্ন যে বেগে বের হয়ে আসলে সেটা আর ওই বস্তুর বা ওই গ্রহের পৃষ্ঠে আর ফেরত আসে না, তাকে আমরা বলি হচ্ছে গিয়ে মুক্তিবেগ। সো সেই মুক্তিবেগের জায়গায় যদি আমরা আলোর বেগটা বসিয়ে দিই, এবং আলোর বেগ যেহেতু আমাদের কৃষ্ণ গহ্বর থেকে আলোও বের হতে পারে না, সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা বেগের মানটাকে আলোর বেগের সমান সমান ধরে ক্যালকুলেশন করব। তাহলে কিন্তু আমি বেসিক্যালি VE এই স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগের জায়গায় যদি আমি C বসাই, সেই ক্ষেত্রে আমার এইখান থেকে যে R এর মানটা আসবে এই Rটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের শোয়ার্টশিল্ড রেডিয়াস। তো এটাকে আমরা ছোট করে RS দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তো বোথ সাইড আমরা স্কোয়ার করে দিব, এই পাশে চলে আসবে C² আর এই পাশে চলে আসবে হচ্ছে গিয়ে 2gm/RS। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে শর্টশিল্ড রেডিয়াস যেটা আমরা বের করব মানে হচ্ছে গিয়ে RS, এটার ইকুয়েশন তাহলে আসবে 2gm/c²। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে শোয়ার্টশিল্ড রেডিয়াস। তো আমাদের এখানে ভর বলে দেওয়া আছে কৃষ্ণ গহ্বরে পরিণত হলে, দ্যাট মিনস আমি অলরেডি এখান থেকে ভরের মানটা জানি, আমাকে হচ্ছে এখানে ব্যাসার্ধটা কত হবে সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এখানে ইকুয়েশন বসাবো, আমার 2 এর জায়গায় 2 থাকবে, জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সো 6.673 × 10⁻⁻11, তার সাথে আমরা মাল্টিপ্লাই করব হচ্ছে আমাদের যে ভরের মানটা আছে সেটাকে, এবং ভরের মান হচ্ছে কি আমাদের 4.5 × 10⁻30 কেজি। এটাকে আমরা ডিভাইড করব C² দিয়ে, সো লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁻8 হোল স্কোয়ার। এটাকে বসিয়ে দিলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে রেজাল্টটা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে দেখি 6.673 10⁻11 এবং এর সাথে আমরা গুণ করব হচ্ছে 4.5 10⁻30 ডিভাইড করব 3 10⁻8 হোল স্কোয়ার দিয়ে, তাহলে আমাদের 6673 এরকম একটা ভ্যালু আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 6673 মিটার। এটাকে যদি আমরা অপশনের দিকে একটু তাকাই, অপশনে কিন্তু সবগুলো কিলোমিটারে দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদের যে মিটারের ভ্যালুটা এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে আমাদের 6.673 কিলোমিটার এরকম একটা ভ্যালু আমাদের কাছে চলে আসবে।
এই অপশনটাও নাই, বাট এটার কাছাকাছি অপশন, মানে এটাকে রাউন্ড অফ করলে বা হচ্ছে ওই যে দশমিকের পর 5-এর বেশি থাকলে যে 1 যোগ হয় বা 5 থাকলে যে 1 যোগ হয়, এখানে যেহেতু 7 আছে, সো সেই ক্ষেত্রে আমরা এই 6কে 7 ধরে নিতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে 6.7 কিলোমিটার। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা আসবে? কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে কি আমাদের বি নাম্বারটা। তো এই ফর্মুলাটা কিন্তু আমাদের একটু আলাদা করে মাথায় রাখতে হবে, এবং এটা থেকেই মূলত এই চ্যাপ্টার থেকে সাধারণত প্রশ্ন হয়ে থাকে। এখান থেকে আমরা অনেক প্রশ্ন আসতে দেখব এমসিকিউতে এবং সিকিউতে, দুই জায়গাতেই আমাদের এই শর্ট শিল রেডিয়াস দিয়ে অঙ্ক করতে হয়। আচ্ছা, নেক্সটে চলে যাই। নেক্সটে হচ্ছে আমাদের বলা ঘটনা দিগন্তের ব্যাসার্ধের সমীকরণ কোনটি? খেয়াল করলেই দেখবা বিগত বছরগুলোতে অনেকবার এই একটা জিনিস দিয়ে প্রশ্ন আসছে। তো আমি একটু আগে তোমাদেরকে বক্স করে দিলাম যে RS = 2gm/c²। আমরা এটাকে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বলবো। তাহলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ 2gm/c², আমাদের আছে কোনটায়? ডি নাম্বার অপশনে। তাহলে ডি নাম্বার অপশনটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। নেক্সটে চলে যাই। এখানে বলা হচ্ছে 1 পারসেক সমান কত? তো আমাদের সাধারণত পৃথিবীতে আমরা যে দূরত্বগুলো মাপি এগুলো সাধারণত কিলোমিটারে হিসাব করা হয়, এবং কিলোমিটারের মান যদি আস্তে আস্তে বাড়তে থাকে, সো আমরা তখন সামথিং কিলোমিটার ইন্টু 10⁻⁴ সামথিং, সো 10-এর উপর একটা পাওয়ার দিয়ে কিলোমিটারকে তখন আস্তে আস্তে বড় করতে থাকি। তো আমাদের পৃথিবী থেকে যদি আমরা চাঁদের দূরত্ব হিসাব করি তখনও কিন্তু মোটামুটি আমরা কিলোমিটার, বা সূর্যের দূরত্ব হিসাব করলে কিলোমিটারে হিসাব করি। বাট কোনো নক্ষত্র আছে যেগুলো পৃথিবী থেকে অনেক 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 দূরে, যেমন আমাদের রাতের আকাশে যেমন অসংখ্য পরিমাণ নক্ষত্র আমরা জ্বলতে দেখি, সেই নক্ষত্রগুলোকে যদি আমরা কোথায় অবস্থিত, পৃথিবী থেকে কত দূরে অবস্থিত, বা সূর্য থেকে তার দূরত্ব কত যদি হিসাব করি, তখন এই কিলোমিটারের ব্যাপারটা আমাদের আসলে মানে চিন্তা ভাবনার, আমরা যতটুকু কিলোমিটার পর্যন্ত মোটামুটি আইডিয়া করতে পারি সেই কিলোমিটার রেঞ্জেরও অনেক বাইরে হয়ে যায়, মানে এটা অনেক 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 দূরে। তো এরকম বড় বড় দূরত্ব যখন হিসাব করতে হয়, যে সকল ক্ষেত্রে কিলোমিটারটাও আসলে ছোট একটা এককে পরিণত হয়, সে সকল দূরত্ব পরিমাপ করতে আমরা তখন হচ্ছে গিয়ে বড় একক সাধারণত ব্যবহার করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু এই জিনিসটা মাথায় রাখবো কিছু ছোট ইনফরমেশন হিসেবে, যে আমরা যখন 1 কিলোমিটার মাপি তখন হচ্ছে গিয়ে আমরা এটাকে বলি 1000 মিটার। 1000 মিটারকে আমরা হচ্ছে সাধারণত 1 কিলোমিটার বলতে পারি। এছাড়াও যদি আমাদের দূরত্ব প্রচুর পরিমাণে বড় হয়ে যায়, এরকম দূরত্বের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে 1 আলোকবর্ষ এরকম একটা একক সাধারণত ব্যবহার করি। আমরা হচ্ছে এইখানে তখন 1 আলোকবর্ষ এরকম একটা একক ব্যবহার করি, যেটাকে আমরা ইংলিশে লিখে হচ্ছে 1 লাইট ইয়ার। এবং এই 1 লাইট ইয়ারকে আমরা হচ্ছে গিয়ে ইন শর্ট অনেক সময় এরকম ছোট এল ছোট ওয়াই এভাবে করে হচ্ছে গিয়ে নর্মালি লিখি। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে এভাবে করে 1 লাইট ইয়ারকে এক্সপ্রেস করতে পারি। এখন 1 আলোকবর্ষ কতটুকু হবে? 1 আলোকবর্ষ আমরা বলি হচ্ছে গিয়ে 9.46 ইন্টু 10⁻15 মিটার। এই পরিমাণ দূরত্ব যদি হয় তাহলে সেই দূরত্বকে আমরা ধরি হচ্ছে গিয়ে 1 আলোকবর্ষ। তাহলে আলোকবর্ষ, কিলোমিটার এগুলো সবই হচ্ছে গিয়ে বেসিক্যালি দূরত্বের একক। তো যদি আমরা 1 আলোকবর্ষের কথা বলি তাহলে এটার ভ্যালু আসবে 9.46 ইন্টু 10⁻15 মিটার। তোমাদেরকে যদি বলি এটাকে কিলোমিটারে প্রকাশ করো, তাহলে এই 10⁻15 মিটার যা আছে তাকে আমরা কি করব? 1000 দিয়ে ডিভাইড করে ফেলবো। তাহলে যদি আমরা 1000 দিয়ে ডিভাইড করি, এখান থেকে আমি আনসারটা কিলোমিটারে পেয়ে যাব, এবং সেই ক্ষেত্রে আমাদের যেহেতু নিচে 10 কিউবড আসবে, উপরে 10 কিউবডের যে 3 আছে সেটা উপরে উঠলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তো 15 - 3 হয়ে যাবে 12। তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা হচ্ছে গিয়ে কিলোমিটারের হিসাবটা। তাহলে যদি আমরা 1 আলোকবর্ষ এই মানে আমাদের কিলোমিটারে যদি দূরত্ব অনেকখানি বেড়ে যায়, তখন আমরা এরকম একটা একক দূরত্বের একক হিসেবে ব্যবহার করি, যেটাকে আমরা 1 লাইট ইয়ার বা 1 আলোকবর্ষ বলি। আচ্ছা, যদি আমাদের কখনো এইটাতেও না পোষায়, মানে এখানে যে আলোকবর্ষের হিসাবটা লিখলাম, আমাদের এইখানেও যদি দূরত্ব ছোট মনে হয়, মানে আলোকবর্ষটাও আসলে কম কম লাগে, আরও বেশি দূরত্ব আমরা যদি মাপতে চাই, তাহলে এটার চাইতে বড় যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে 1 পারসেক বা 1 পারসেক। এটাকে তাহলে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে 1 পারসেক, PARSEC, এবং এই 1 পারসেককে আমরা হচ্ছে গিয়ে 1 PC এভাবে করে শর্ট করে লিখতে পারি। তাহলে এটা হচ্ছে গিয়ে আমার আরও বড় দূরত্বের একক। যদি আমাদের আলোকবর্ষ বা লাইট ইয়ার ছোট মনে হয়, তাহলে এর চাইতেও বড় দূরত্বকে আমরা হচ্ছে গিয়ে তখন 1 পারসেক এককে প্রকাশ করি বা 1 PC দিয়ে লিখি। তো 1 পারসেক কতটুকু? এটাকে যদি আবার আমরা আলোকবর্ষ দিয়ে প্রকাশ করতে যাই, তাহলে এটার ভ্যালু আসে হচ্ছে এরকম 3.26 লাইট ইয়ার। 3.26
লাইট ইয়ার। তার মানে আলোকবর্ষের চাইতেও 3.26 যদি আমরা এটাকে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখান থেকে 1 পারসেক ইউনিট চলে আসে। সো 3.26কে যদি আমরা এই যে মিটারের হিসাব বা কিলোমিটারের হিসাব দিয়ে কনভার্ট করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 3.086 এরকম একটা ভ্যালু আসে। তো আমাদের এখানে মিটারের হিসাবটা দেওয়া আছে, কিলোমিটারের হিসাবটা দেওয়া আছে 9.46 ইন্টু 10⁻15। এটাকে যদি আমরা 3.26 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 3.086 ইন্টু 10⁻16, 3.086 ইন্টু 10⁻16 মিটার, এবং এটাকে হচ্ছে কি আমরা আবার 3.086 ইন্টু 10⁻13 কিলোমিটার এভাবে করেও তখন এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে, তাহলে 1 পারসেক সমান 3.26 লাইট ইয়ার, এবং লাইট ইয়ারের মিটারের হিসাবটা আমরা বসাই দিয়ে তখন হচ্ছে এরকম একটা ভ্যালু আমরা মিটার হিসেবে পাই 3.086 10⁻16 মিটার। আবার মিটারকে 1000 দিয়ে ভাগ করলে পাওয়ার 3 কমে আসবে, তখন হচ্ছে এটা চলে আসবে কিলোমিটারে। কখনো কখনো আমাদের এই পারসেক এককটাও ছোট হয়ে যেতে পারে, মানে আমাদের দূরত্ব একটা নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্রের, একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব এত বেশি হয়ে যায় তখন পারসেকও আমাদের জন্য ছোট হয়ে যায়। তো এরকম একক যদি ছোট হয়ে যায়, এটাকেও আবার যদি আরো বড় এককে কনভার্ট করতে হয় তখন হচ্ছে আমরা পারসেকেরও বড় একটা একক হিসেবে মেগা পারসেক ইউজ করি। ঠিক আছে, তখন আমরা এটাকে ইউজ করি হচ্ছে গিয়ে মেগা পারসেক হিসেবে, এবং 1 মেগা পারসেক যেটা, এটাকে হচ্ছে গিয়ে আমরা 1 এভাবে করে লিখি, 1 মেগা পারসেক। ছোট করে লিখলে তাহলে কি হবে, 1 ক্যাপিটাল এম, তার নিচে হচ্ছে এরকম পিসি। কেউ কেউ ক্যাপিটাল পি দিয়ে লেখে, আবার আমরা স্মল পি দিয়েও লিখতে পারি। তাহলে 1 মেগা পারসেক। তো বুঝতেই পারছো 1 মেগা পারসেক মানে কতটুকু হবে, 3.26 ইন্টু 10⁻6 লাইট ইয়ার আর কি। সো আমাদের পারসেকের যে হিসাবটা ছিল ওর সাথে জাস্ট 10⁻6 গুণ করে দিলেই রেজাল্ট ঠিক হয়ে যায়। তাহলে এখান থেকে বুঝতেই পারছো আমাদের জাস্ট সবগুলাতে পাওয়ার 6 করে বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা আসবে হচ্ছে গিয়ে 3.086 ইন্টু 10⁻22 মিটার, অথবা আমরা বলতে পারি হচ্ছে 3.086 ইন্টু 10⁻16 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই হিসাবগুলো একটু মাথায় রাখতে হবে। এখন আসো আমরা এমসিকিউতে দেখি যে 1 পারসেক সমান সমান কত। তো 1 পারসেক মানে এটা, 1 পারসেক সমান সমান 3.26 লাইট ইয়ার, দিস ইজ ট্রু, অ্যান্ড 3.086 10⁻16 মিটার অর 3.086 10⁻13 কিলোমিটার, দিস ইজ অলসো ট্রু। তার মানে আমাদের এই কথাটাও ট্রু, এই কথাটাও ট্রু, বাট 9.46 10⁻15 মিটার এটা হচ্ছে বেসিক্যালি 1 লাইট ইয়ার, মানে 1 আলোকবর্ষ। তো এটা 1 পারসেকের সমান না, তার মানে হচ্ছে কি আমরা এটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের 1 and 3 এই দুইটা অপশন হচ্ছে গিয়ে কারেক্ট, এবং এখান থেকে আমরা 1 and 3 কে এখান থেকে কারেক্ট অপশন হিসেবে বেছে নিতে পারি। তো এই যে ভ্যালুগুলো একটু মুখস্থ রাখাটা আমাদের জন্য বেটার হবে, কারণ এই টাইপের ভ্যালুগুলো হচ্ছে পরীক্ষায় সাধারণত দিয়ে দেয়া থাকে না। যদি থাকে ভেরি গুড, থার্ড ব্র্যাকেটে থাকতে পারে, বাট যদি না থাকে তখন হচ্ছে এগুলো সরাসরি একটু মাথা থেকে বসায় নিয়ে ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এবার তাহলে একটু সামনের দিকে যাই। সামনের দিকে আমাদের বলেছে কোনো নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌর ভরের মধ্যে হলে তখন হচ্ছে গিয়ে নক্ষত্রটির শেষ পরিণতি কি হবে। তো এই সকল এমসিকিউর জন্য আমাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে সৌর ভর বা সোলার ম্যাস বলতে আমরা কি বুঝি। সৌর ভর অথবা সোলার ম্যাস, এই ম্যাসের পরিমাণ কত এটা বলতে আমরা আসলে কি বুঝি সেটা হচ্ছে আমাকে সবার আগে একটু জেনে নিতে হবে। তাহলে সৌর ভর বা সোলার ম্যাস বলতে বোঝায় আমাদের সূর্যের ভর, আমাদের যে সান বা আমাদের প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে যে নক্ষত্র সূর্য, সেই সূর্যের যে ভর সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সোলার ম্যাস বা সৌরভর, আমাদের সূর্যের ভর। তো আমাদের সূর্যের ভর কত, আমাদের সূর্যের ভর হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি যদি বলি তাহলে 1.99 ইন্টু 10⁻30 কেজি, যেটাকে আমরা বিভিন্ন হিসাবের সুবিধার জন্য অ্যাপ্রক্সিমেট করে নিই 2 ইন্টু 10⁻30 কেজি হিসাবে। এবং এই যে 2 ইন্টু 10⁻30 কেজি হিসাবে আমরা ধরি, এটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে, প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল এম নট দিয়ে। ক্যাপিটাল এম নট দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের সৌরভর বা সোলার ম্যাসকে এখান থেকে এক্সপ্রেস করি। তাহলে এখান থেকে আমরা মনে রাখার জিনিস হচ্ছে 3টা কন্ডিশন। নক্ষত্রের ভর আমরা ধরলাম যে এভাবে করে, আমরা যে নক্ষত্রের ভরটা নিয়ে কথা বলবো যে কোনো নক্ষত্রই হইতে পারে। সো আমরা এখান থেকে ধরে নিলাম যে আমাদের নক্ষত্রের যে ভর, সেই নক্ষত্রের ভর হচ্ছে গিয়ে আমরা প্রকাশ করব এম অফ
স্টার দিয়ে। নক্ষত্রের যে ভর সেটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এম অফ স্টার দিয়ে। তাহলে এইখান থেকে আমার 3টা পয়েন্ট আলাদা করে মনে রাখতে হবে। যদি আমাদের নক্ষত্রের ভর এম অফ স্টার এটা যদি আমার লেস দেন 1.4 এম নট, সৌরভরের 1.4 গুণের চাইতে ছোট হয়, সৌরভরের 1.4 গুণের চাইতে যদি আমাদের নক্ষত্রের, যে নক্ষত্র নিয়ে আমরা ডিল করব বা কথা বলবো বা অ্যানালাইসিস করব, নক্ষত্রের ভরটা যদি 1.4 গুণ সৌরভরের কম হয়, তাহলে সেই ক্ষেত্রে এইটার ভবিষ্যৎ হয় একরকম। মানে এই সকল নক্ষত্রের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে একটা পর্যায়ে নোভা দেখতে পাই, এবং এই নোভার পরে বা বিস্ফোরণের পরে এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনে পরিণত হয়, শ্বেত বামন নক্ষত্রে পরিণত হয়। তাহলে শ্বেত বামন নক্ষত্র, অথবা এটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে গিয়ে হোয়াইট ডোয়ার্ফ স্টার। এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে এরকম একটা শ্বেত বামন বা হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্রে পরিণত হয়। এরপরে আমার যেটা মনে রাখতে হবে যে আমরা যেই অ্যানালাইসিস করছি যে নক্ষত্রটাকে নিয়ে, সেই নক্ষত্রের ভর যদি এমন হয় যে সেটা 1.4 এম নট এর চাইতে বড়, 1.4 এম নটের চাইতে আমাদের স্টারের ম্যাসটা বড়, কিন্তু আবার 3 এম নটের চাইতে ছোট, মানে এটা একটা রেঞ্জের মধ্যে যদি এসে পড়ে, যেটা 1.4 এম নটের চাইতে ভর বেশি কিন্তু 3 এম নটের চাইতে আবার ভরটা কম। সো যদি আমাদের কখনো নক্ষত্রের ভর এরকম হয়, তাহলে এই সকল নক্ষত্রের ক্ষেত্রে বিস্ফোরণটাকে আমরা বলি হচ্ছে তখন সুপারনোভা। এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে বলি সুপারনোভা। এবং সুপারনোভার পরে এই যে নক্ষত্রগুলো আছে, এই নক্ষত্রগুলা নিউট্রন নক্ষত্রে পরিণত হয়। এই নক্ষত্রগুলা আমরা সামারি করে বললে এটা হচ্ছে নিউট্রন নক্ষত্র অথবা হচ্ছে গিয়ে নিউট্রন স্টারে পরিণত হবে। আর যদি আমাদের কন্ডিশনটা কখনো এমন হয় যে আমাদের যে নক্ষত্র নিয়ে আমরা ডিল করছি সেই নক্ষত্রের ম্যাস অফ দ্য স্টার ইজ গ্রেটার দেন 3 এম নট, যদি 3 এম নটের চাইতে আমাদের এই নক্ষত্রের ভরটা বড় হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে তখন এইটার যে ফেট, সেই ফেটকে আমরা বলতে পারবো হচ্ছে গিয়ে এটা পরবর্তীতে কি করে কৃষ্ণ বিবরে পরিণত হয়। এটা তখন হচ্ছে গিয়ে কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর, যেভাবেই বলি কৃষ্ণ বিবরে পরিণত হয়। কৃষ্ণ বিবর, অথবা এটাকে আমরা তখন ডাকি হচ্ছে গিয়ে কৃষ্ণ গহ্বর, অথবা এটাকে ইংলিশে আমরা বলি হচ্ছে গিয়ে ব্ল্যাক হোল। ঠিক আছে, কৃষ্ণ বিবর, কৃষ্ণ গহ্বর বা হচ্ছে গিয়ে ব্ল্যাক হোলে এটা পরিণত হয়। এবং এইখান থেকে তখন আমরা হকিংস রেডিয়েশন বা হকিং বিকিরণ নামে এক ধরনের বিকিরণ এখান থেকে দেখতে পাই। বিজ্ঞানী স্টিফেন হকিংসের নাম অনুসারে এই সকল নক্ষত্র থেকে তখন হকিং বিকিরণ বের হয়ে আসে। ওকে, এটাকে আমরা বলবো হচ্ছে হকিংস রেডিয়েশন। এই তো, তাহলে আমাদের এখানে আমাদের নক্ষত্র, যে কোনো একটা নক্ষত্র নিয়ে আমরা অ্যানালাইসিস করলে তার ভরটার সাথে আমাদের সূর্যের ভরের 1.4 গুণ অথবা 1.4 থেকে 3 গুণ অথবা 3 এম নট বা 3 গুণের চাইতে বেশি, এই তিনটা স্টেজে ওকে অ্যানালাইসিস করে তারপর আমরা ওর ডিসিশনটা সম্বন্ধে একটা আইডিয়া পেতে পারি। তো এই যে আমাদের রেঞ্জটা 1.4 এম নট, মানে এই যে আমাদের দেখো প্রথমেই কিন্তু এখানে আমরা ক্লাসিফাই করে ফেলছি একটা স্পেসিফিক ম্যাস দিয়ে 1.4 এম নট, এটার চাইতে ছোট হলে কি হবে, ওর চাইতে বড় হলে কি হবে। সো এই 1.4 এম নট এই যে ভরের যে মানটা, এটা প্রথম হচ্ছে গিয়ে বিজ্ঞানী চন্দ্রশেখর সুব্রামানিয়াম চন্দ্রশেখর আবিষ্কার করেন, এবং এখান থেকে এটাকে বলা হয় চন্দ্রশেখর লিমিট বা চন্দ্রশেখর সীমা। তাহলে এটাও আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। 1.4 এম নট মানে সৌরভরের 1.4 গুণ, এইটার সাথে যে আমরা স্টারের সম্পর্কগুলো বের করতে পারি তুলনা করে করে, এর চাইতে কম ভর, এর চাইতে বেশি ভর, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গিয়ে চন্দ্রশেখর সীমা। এটাও আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এটা আমাদের এমসিকিউতে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে চন্দ্রশেখর সীমা বলতে আসলে কোন ভরকে বোঝায়, অথবা 1.4 এম নট ভরকে আমরা কি বলি। তো আমাদের বলছে কোন নক্ষত্রের ভর 2 থেকে 3 সৌরভরের মধ্যে হলে, তাহলে খেয়াল করো 1.4 এম নটের চাইতে বড়
2 যেহেতু বলা, তো 2 তো 1.4 এম নটের চাইতে বড়, তার মানে আমাদের স্টারের যে ম্যাচটা সেটা হচ্ছে এই রেঞ্জেও না এই রেঞ্জেও না, এটার মধ্যে পড়তেছে। 1.4 থেকে 3 রেঞ্জ, এটা হচ্ছে 2 থেকে 3 রেঞ্জ, 2 থেকে 3 সৌরভর। তাহলে অবভিয়াসলি এটা কি হবে, সুপারনোভা হবে এবং পরবর্তীতে এটা নিউট্রন নক্ষত্র বা নিউট্রন তারকায় পরিণত হবে। তাহলে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার কি আসবে, কারেক্ট অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে সি, এটা নিউট্রন তারকায় পরিণত হয়। আচ্ছা, নেক্সটে আসি। এখানে বলেছে সুপারনোভার পরবর্তী ধাপ কোনটি। এই যে আবারও দেখো সুপারনোভার পরবর্তী ধাপ কি, এখান থেকে তুমি অলরেডি জানো এটা নিউট্রন স্টার। তাহলে সুপারনোভার পরবর্তী ধাপ আমরা হচ্ছে কি এখান থেকে নিউট্রন স্টার বলতে পারি। এরপরে আমাদের বলেছে মহাকাশের দূরত্ব মাপা হয় কি কি হিসাবে। তাহলে মহাকাশে যদি আমরা দূরত্ব কি কি দিয়ে মাপতে হয় সেটা একটু এখান থেকে হিসাব করতে যাই, তাহলে আমরা প্রথম কথা আলোক বছর এককে, এটা তো আমরা অলরেডি দেখেছি। তারপর পারসেক এককে দূরত্ব মাপা হয়, এটাও হচ্ছে কি আমরা দেখেছি। এখন হচ্ছে নভ একক। এই যে আলোক বছর মানে কিলোমিটারের চাইতে বড় হলে লাইট ইয়ার বা আলোক বর্ষ, তার চাইতে বড় হলে পারসেক, তার চাইতে বড় হলে মেগা পারসেক। এটা ছাড়াও আরেকটা স্পেসিফিক একক দিয়ে আমরা হচ্ছে কি এখানে দূরত্ব মাপতে পারি, এটাকে বলা হয় হচ্ছে গিয়ে 1 AU। এইভাবে করে আমরা হচ্ছে এখান থেকে হিসাব করি, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। তাহলে এই যে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা 1 AU, এটা হচ্ছে বেসিক্যালি কি দূরত্ব বা কতটুকু দূরত্বকে আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এক জ্যোতির্বিজ্ঞান একক এভাবে করে বলতে পারবো। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সূর্য থেকে আমাদের পৃথিবীর দূরত্ব কিন্তু সব জায়গায় সমান না, এটা তো জানো তাই না। আমাদের পৃথিবী হচ্ছে গিয়ে সূর্যের চারপাশে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে এবং উপবৃত্তের কখনো কখনো পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে, কখনো কখনো সূর্য থেকে দূরে চলে যায়। সো সূর্য থেকে পৃথিবীর যে অ্যাভারেজ ডিস্টেন্স বা যে গড় দূরত্বটুকু আছে, সেই গড় দূরত্বকে যদি আমরা হচ্ছে একটা একক হিসেবে কনসিডার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এক জ্যোতির্বিজ্ঞান একক বা জ্যোতির্বিজ্ঞানীয় একক। তো 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11, 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার, এই পরিমাণ দূরত্বকে আমরা হচ্ছে গিয়ে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলতে পারি, বা বাংলা এটাকে নভ এককও কোথাও কোথাও বলা হয়। তাহলে এই যে আমরা এখান থেকে বুঝতে পারলাম এটাকে তাহলে আমরা বলতে পারি নভ একক। এই এককগুলোতে আমরা হচ্ছে গিয়ে সাধারণত বিভিন্ন বড় বড় দূরত্বগুলো মহাকাশে যখন স্পেসে বিভিন্ন বড় বড় দূরত্ব মাপতে হয় তখন হচ্ছে আমরা এগুলো হিসাব করতে পারি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে 1 2 3 সবগুলাই। আচ্ছা, তাহলে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটাও একটু জেনে রাখলাম। এর পাশাপাশি তোমাদেরকে ইম্পর্টেন্ট আরেকটা যে জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রায়ই ভুল হয়, এই যে আমরা 1 PC পারসেক বললাম, তারপর হচ্ছে গিয়ে 1 লাইট ইয়ার, এভাবে বলি 1 পারসেক ইজি অথবা 1 লাইট ইয়ার অথবা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এগুলো সবই কিন্তু দূরত্ব পরিমাপের একক। অনেক সময় লাইট ইয়ার বা আলোক বর্ষ মনে হলে আমাদেরকে হচ্ছে সময় মনে হয়, আলোক বর্ষ যেহেতু লাস্টে আছে সো আলোক বছর, তার মানে এটা নিশ্চয়ই একটা সময়ের একক এরকম মনে হতে পারে। তো 1 লাইট ইয়ার, 1 পারসেক, 1 AU এগুলো সবই কিন্তু দূরত্ব পরিমাপের একক। এই জিনিসটা আমাদের খুব ভালো মতো মাথায় ঢুকায় ফেলতে হবে অ্যাজ এন MCQ, এগুলো কিন্তু আমাদের একটু মাথায় থাকতে হবে আর কি, দূরত্ব পরিমাপের একক। ওকে, এটা তাহলে আমরা আলাদা করে একটু মাথায় রাখার চেষ্টা করব MCQতে যেন ভুল না হয়। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সটে হচ্ছে কি আমাদের বলেছে হাবলের সূত্রানুসারে নিচের কোন লেখচিত্রটি সঠিক। হাবলের সূত্রানুসারে যখন আমরা কথা বলবো তখন হচ্ছে কি আমাকে হাবল ধ্রুবক নিয়ে একটু কথা বলতে হবে। সো হাবল ধ্রুবকের ক্ষেত্রে আমরা কি জানতাম যে আমাদের একটা নক্ষত্র আরেকটা নক্ষত্র থেকে কন্টিনিউয়াসলি দূরে সরে যাচ্ছে এবং নক্ষত্রগুলার এই যে দূরে সরে যাওয়ার বেগ ভি, এই দূরে সরে যাওয়ার বেগগুলো হচ্ছে গিয়ে নক্ষত্র থেকে তাদের নিজেদের মধ্যে যে দূরত্ব আছে সেই দূরত্বের প্রপোর্শনাল মানে সমানুপাতিক। মানে যেই নক্ষত্র থেকে আরেকটা নক্ষত্র থেকে যত দূরে তার দূরে সরে যাওয়ার বেগ তত বেশি, আর দুইটা কাছাকাছি নক্ষত্র দূরে সরে যাওয়ার বেগটা কম। তো বেগ ভি প্রপোর্শনাল টু ডি। এই যে ইকুয়েশনের মধ্যে আমরা সমানুপাতিক সাইন তুলে ফেললে এখানে হচ্ছে গিয়ে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, এই সমানুপাতিক ধ্রুবককে আমরা বসাই হচ্ছে গিয়ে হাবলস ধ্রুবক বা হাবলস কনস্ট্যান্ট হিসেবে। তাহলে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে MCQ করার জন্য তোমাদেরকে যেমন একটা কোশ্চেন বলেছিলাম যে CQ MCQ সলভ করার জন্য আমাদের
আরএস বা শোয়ারচিল রেডিয়াসের যে সমীকরণটা সেটা মনে রাখতে হয়। সেকেন্ডলি আমার হচ্ছে কি এখানে হাবলের ধ্রুবক, এটা দিয়েও কিন্তু আমাদের ম্যাথ আসে এমসিকিউতে এবং সিকিউতে। তাহলে এটাও আমরা এই চ্যাপ্টারে ইম্পর্টেন্সের দিক থেকে একটু উপরের দিকেই রাখবো এবং এটাকেও একটু ইম্পর্টেন্স দিয়ে পড়বো। তাহলে ভি ইকুয়ালস টু এইচ ইন্টু ডি, আমাদের এই ইকুয়েশনের মধ্যে এই যে এইচ যেটাকে আমরা বলছি, এই এইচটাকে আমরা কি বলি, এটাকে বলি হচ্ছে গিয়ে আমরা হাবলস কনস্ট্যান্ট, বা বাংলায় এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে হাবল ধ্রুবক। এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে হাবল ধ্রুবক। ভি এই বেগটাকে আমরা একটা সুন্দর নামে ডাকি, এটাকে বলা হয় রেসেশন ভেলোসিটি ইংলিশে। বাংলায় আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে পশ্চাৎ প্রসরণ বেগ। পশ্চাৎ অপসরণ, পিছনে অপসারিত হওয়া বা পিছনের দিকে সরতে থাকা, পশ্চাৎ প্রসরণ বেগ বা রেসেশন ভেলোসিটি। আর এর পাশাপাশি আরেকটা যেটা আছে ডি, ডি দিয়ে হচ্ছে আমরা বেসিক্যালি এখানে দূরত্বগুলোকে মেনশন করছি বা দূরত্ব ইন্ডিকেট করছি। তাহলে এই হচ্ছে কি আমার ভি সমান সমান এইচ ইন্টু ডি। আমাকে হাবলের এই ধ্রুবকের ফর্মুলাটা মাথায় রাখতে হবে এবং হাবল ধ্রুবকের সাধারণত মান 50 থেকে 100 এর মধ্যে চেঞ্জ হয়। মান 50 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট মান হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কনসিডার করা হয়। 50 থেকে 100 এর মধ্যে হতে পারে, ঠিক আছে। 50 থেকে 100। এককটা কিভাবে লিখব, এককটাকে লিখব হচ্ছে গিয়ে এরকম, কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক ইনভার্স। সাধারণত এটার মান হচ্ছে গিয়ে 50 থেকে 100-র মধ্যে হয়। কোথাও কোথাও 53 ধরে, কোথাও কোথাও 51, 71 ধরে, এরকম করে ভ্যালু বলে দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, বা আমাদের ওগুলোকে কনভার্ট করেও দিয়ে রাখতে পারে, যেমন এটা কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক ইনভার্সে আছে। সো এটার এককটা এরকম করে আসার কারণ হচ্ছে আমাদের এই সমীকরণ থেকে যদি আমরা হাবল ধ্রুবকের ভ্যালুটা বের করি, তাহলে হাবল ধ্রুবকের ফরমেশন ইকুয়েশনে এরকম আসে যে ভেলোসিটি ডিভাইডেড বাই ডিস্টেন্স। সো আমাদের এই যে ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটিটাকে আমরা সাধারণত প্রকাশ করি কোন এককে, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে গিয়ে কিলোমিটার পার সেকেন্ড এককে। আর এই যে ডি যেটা দূরত্ব অনেক বড় দূরত্বের জন্য আমরা হচ্ছে তখন মেগা পারসেক ইউজ করি। তো কিলোমিটার পার সেকেন্ডকে মেগা পারসেক দিয়ে ডিভাইড করলে আমাদের এককটা তখন হচ্ছে গিয়ে এরকম চলে আসে, কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক ইনভার্স। ঠিক আছে, তাহলে ভি সমান সমান এইচ ইন্টু ডি। এখন দেখো খেয়াল করে আমাদের এই এক্স অ্যাক্সিস বরাবর ডি এর ভ্যালুটা বসানো আছে, আর ভি এর ভ্যালুটা মানে বেগের ভ্যালুটা কিলোমিটার পার সেকেন্ডে ওয়াই অ্যাক্সিস বরাবর বসানো আছে। তাহলে আমাদের এই যে ছবিটা দেওয়া, এই ছবি অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে ইকুয়েশনটা যেটা জানলাম যে ভি সমান সমান এইচ ইন্টু ডি, এরকম একটা ইকুয়েশন হাবলের সমীকরণ থেকে আসে। আমরা ডি কে বসাচ্ছি হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর ভি কে বসাচ্ছি হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিসে। তাহলে ওয়াই সমান সমান কিসের গ্রাফ আসলো, এম এক্স। তাহলে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর গ্রাফ কেমন হবে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর গ্রাফ হয় মূলবিন্দুগামী সরল রেখার মতো। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হচ্ছে এ। ঠিক আছে, এখান থেকে তাহলে আমরা ক্যালকুলেশন করে জিনিসটাকে ফাইন্ড আউট করে নিয়ে আসলাম। নেক্সটে চলে যাই। নেক্সটে বলেছে নীহারিকা গঠনকারী প্রধান উপাদান। নীহারিকা সাধারণত গঠন হয় হাইড্রোজেন আর হিলিয়াম এগুলো দিয়েই। সো এখানে কিছু বই থেকে সরাসরি দেয়া এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো আমরা সরাসরি থিওরিটিক্যালি মুখস্থ রাখতে হবে এবং আমরা সরাসরি থিওরিটিক্যালি ওগুলো অ্যাপ্লাই করতে পারবো। যেমন নীহারিকার গঠনকারী প্রধান উপাদান আমরা হাইড্রোজেন হিলিয়াম বইয়ের মধ্যে পাই। সো এইভাবে করে আমরা এটা মুখস্থ রাখতে পারি। নেক্সটে আমাদের বলেছে ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক কার। তো ঘটনা দিগন্তের সাথে সম্পর্ক হচ্ছে গ্রহের, না গ্রহের কোনো ঘটনা দিগন্ত হয় না, গ্যালাক্সিরও কোনো ঘটনা দিগন্ত নাই, উপগ্রহেরও কোনো ঘটনা দিগন্ত হয় না। নক্ষত্রের ঘটনা দিগন্ত হয়, কারণ আমরা নক্ষত্রের কথা বা স্টারের কথা নিয়ে একটু আগে বলেছিলাম যে যদি নক্ষত্রের ভর 3m0 চাইতে বেশি হয় তখনই কিন্তু আমাদের এটা কৃষ্ণ বিবরে পরিণত হয় এবং তখন ঘটনা দিগন্তের ব্যাসার্ধ নিয়ে আমাদের কথা বলতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে কি আমাদের নক্ষত্রের। নেক্সটে যাই। নেক্সটে বলছে লেপটন কণার স্পিন কত। আচ্ছা, এইখানে আবার আমাদের একটু বুঝার ব্যাপার স্যাপার আছে। আমাদের হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল পার্টিকেলস বা বাংলায় যেগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে মৌলিক কণিকা, সেই মৌলিক কণিকা সম্বন্ধে একটু হচ্ছে আমাদের ওভারঅল আইডিয়া থাকতে হবে বা ওভারঅল ধারণা থাকতে হবে। তো মৌলিক কণিকা নিয়ে যদি আমরা একটু ধারণার কথা জিজ্ঞেস করি, তাহলে সেই ক্ষেত্রে মৌলিক কণিকাকে আমরা হচ্ছে গিয়ে বেসিক কয়টা ভাগে ভাগ করতে পারবো, মৌলিক কণিকাকে আমরা বেসিক হচ্ছে 2টা ভাগে ভাগ করতে পারি। তাহলে এটাকে হচ্ছে আমরা এখান থেকে দাগ টেনে কয়টা ভাগে ভাগ করব, এটাকে হচ্ছে 2 ভাগে ভাগ করব। আচ্ছা, একটা ভাগ আমরা হচ্ছে বামে লিখি, আর একটা ভাগকে আমরা হচ্ছে এখান থেকে ডানে লিখছি। তাহলে এইখানে যে ভাগটার কথা আমরা বললাম এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ফার্মিয়নস। একটা ভাগকে আমরা বলি হচ্ছে গিয়ে ফার্মিয়নস, বাংলায় বলি ফার্মিয়ন। আর আরেকটা ভাগ এখানে আছে, এটাকে হচ্ছে আমরা বাংলায় বলি বোজন।
ইংলিশে আমরা বলি হচ্ছে কি বোসনস। তাহলে আমাদের মৌলিক কণিকাকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্মিয়ন, একটা হচ্ছে গিয়ে বোসন। এই ফার্মিয়নকে ফার্দার যদি আবার আমরা ক্লাসিফাই করতে যাই তাহলে ফার্মিয়নকে আবার ফার্দার কয় ভাগে ভাগ করা যাবে? ফার্মিয়নকে আবার ফার্দার দুই ভাগে ভাগ করা যাবে। ঠিক আছে, এখানে তাহলে যদি আমরা ওকে আবার এখান থেকে দুই ভাগে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ফার্মিয়নের মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কোয়ার্ক, আর আরেকটা ভাগকে আমরা বলি হচ্ছে গিয়ে লেপটন। লেপটন এভাবেও লেখে, আবার তুমি প এর সাথে একবারে ট দিয়ে দিতে পারো, তাহলে সেই ক্ষেত্রে একবার উচ্চারণটা এখান থেকে চলে আসবে লেপটন। এভাবেও লেখে, অথবা হচ্ছে কি আমরা চাইলে এভাবেও লিখতে পারি। আচ্ছা, আবার এই পাশ থেকে যদি বোজনের কথাটা চিন্তা করি, বোজনকে আবার আমরা কয় ভাগে ভাগ করতে পারবো? এটাকে ফার্দার আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে হিগস বোজন, স্কেলার বোজন, আর আরেকটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভেক্টর বোজন। একটা হচ্ছে আমাদের স্কেলার বোজন, আরেকটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ভেক্টর বোজন। ক্লাসিফিকেশনগুলো আমার একটু আলাদা করে মনে রাখতে হবে ফর দ্য সেক অফ এমসিকিউ। তাহলে একটা নাম আমরা কি দিলাম? স্কেলার বোজন, আর আরেকটা নাম আমরা দিলাম হচ্ছে ভেক্টর বোজন। ঠিক আছে, আচ্ছা, ফার্মিয়ন কারা? ফার্মিয়নের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। ফার্মিয়নের সেই স্পেসিফিক বৈশিষ্ট্যটা আমরা যদি এখানে লিখে দিই তাহলে ওদের স্পিন নাম্বার দিয়ে আমাদের অনেক সময় এমসিকিউ আসে। তাহলে একটু মনে রাখতে হবে, স্পিন হাফ এর বিজোড় সংখ্যক গুণিতক হয়। ঠিক আছে, স্পিন হবে হাফের বিজোড় সংখ্যক গুণিতক। আর এই যে বোজন, যারা বোজনের ক্ষেত্রে আমার মনে রাখতে হবে স্পিন হবে পূর্ণ সংখ্যা। তাহলে এদের ক্ষেত্রে স্পিন হবে হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এবার আসি কোয়ার্কে। আমরা যদি হচ্ছে গিয়ে কোয়ার্ককে আবার ডিভাইড করি তাহলে কোয়ার্ককে আমরা হচ্ছে গিয়ে তিনটা জেনারেশনের মধ্যে 6টা পার্টে এটাকে আবার ডিভাইড করতে পারি। তাহলে কোয়ার্ক কি কি? কোয়ার্ক হচ্ছে গিয়ে আমাদের একটাকে আমরা বলবো হচ্ছে আপ, একটাকে আমরা বলবো হচ্ছে ডাউন। এই দুইটা হচ্ছে আমার ফার্স্ট জেনারেশনের কোয়ার্ক। এরপর আমার সেকেন্ড জেনারেশনের যে দুইটা কোয়ার্ক, তাদের একজনের নাম হচ্ছে চার্ম, একটার নাম হচ্ছে গিয়ে স্ট্রেঞ্জ। আর থার্ড জেনারেশনের যে কোয়ার্ক, তাদের একজনের নাম হচ্ছে টপ, একজনের নাম হচ্ছে গিয়ে বটম। তাহলে আমাদের জেনারেশন ওয়াইজ এভাবে করে আমরা হচ্ছে গিয়ে কোয়ার্ককে ডিভাইড করে ফেলতে পারি, আপ ডাউন, তারপর চার্ম, স্ট্রেঞ্জ, আর হচ্ছে টপ আর বটম। এই হচ্ছে কি আমাদের কোয়ার্কের কথা। আবার লেপটনকে যদি আমরা একই প্রসেসে এখান থেকে ক্লাসিফাই করতে চাই তাহলে লেপটনকে আমরা হচ্ছে গিয়ে 3টা পার্টে ভাগ করতে পারবো। এক হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে মিউন, আর আরেকটাকে আমরা বলি হচ্ছে গিয়ে টাও। এর মধ্যে আবার ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল আছে, মিউনের একটা, টাওয়ের একটা, এরকম করে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক ক্লাসিফিকেশন মানে এমসিকিউ মনে রাখার জন্য এভাবে করে ডিভিশনগুলো দেখতে পারি। সিমিলারলি আমরা হচ্ছে গিয়ে যদি এইখানে স্কেলার নিয়ে কথা বলি তাহলে স্কেলার বোজনের ক্ষেত্রে এটার একটাই ক্লাসিফিকেশন হয়, এটা হচ্ছে কি আমাদের হিগস বোজন।
যেটাকে আমরা হচ্ছে গিয়ে গডস পার্টিকেল বলি। বাংলা এটাকে বলা হয় হচ্ছে ঈশ্বর কণা। আর আমাদের এখানে যদি ভেক্টরের কথা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে ভেক্টরকে আবার আমরা 4 ভাগে এখান থেকে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে ডাব্লিউ বোজন, একটা হচ্ছে জেড বোজন, একটা হচ্ছে গ্লুওন এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফোটন। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের মোটামুটি ক্লাসিফিকেশনগুলো আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব, তাহলে এখান থেকে বিভিন্ন এমসিকিউ আসলে আমরা হচ্ছে দিতে পারবো। তো আমাকে জিজ্ঞেস করেছে লেপটন কণার স্পিন কত। এখন লেপটন কণার স্পিন হচ্ছে হাফের বিজোড় গুণিতক। সো এইখান থেকে আমরা হচ্ছে গিয়ে সরাসরি হাফের বিভিন্ন বিজোড় গুণিতক হচ্ছে কি ফার্মিয়নের মধ্যে হাফ আছে, 3/2 আছে, 5/2 আছে, 7/2 সবগুলোই হচ্ছে কি এখানে হাফের বিজোড় গণিতক হিসেবে থাকে। আমাকে কিন্তু ফার্মিয়নের স্পিন জানতে চাই নাই, আমার কাছে স্পেসিফিক্যালি জানতে চাইছে লেপটনের জন্য স্পিন হচ্ছে হাফ। তো এমসিকিউ সরাসরি মনে রাখবো, এখান থেকে হচ্ছে আমি দাগায় দিতে পারবো লেপটন কণার স্পিন হচ্ছে হাফ। বাকি কোয়ার্কের জন্য আবার তখন হাফের বিজোড় যে গুণিতকগুলো আছে সেগুলো তখন কাজ করে। সিমিলারলি আমাকে যখন দেখো কতবার এই একই প্রশ্ন আসছে যে কোন কণা ঈশ্বর কণা নামে পরিচিত বা গডস পার্টিকেল, একটু আগে তোমাদেরকে বললাম এটা হচ্ছে আমাদের হিগস বোসন কণা। তাহলে এটাও আমরা এখান থেকে সরাসরি দাগ দিয়ে দিতে পারি। এরপরে আমাদের বলেছে পালসার কি। পালসার হচ্ছে যখন ওই যে আমাদের একটা নক্ষত্রের ভর 1.4 m0 থেকে 3 m0 মাঝখানে থাকে বা মাঝামাঝি থাকে, এরকম সময়ে হচ্ছে গিয়ে নক্ষত্রটা সুপারনোভা হয়, সুপারনোভা হওয়ার পর নিউট্রন স্টারে পরিণত হয়। সো একটা নক্ষত্র যখন নাকি এখান থেকে নিউট্রন স্টারে পরিণত হয় তখন এই নক্ষত্রটা তার চারপাশ থেকে এখান থেকে পালস ছাড়তে থাকে। নক্ষত্রটা চারপাশ থেকে এভাবে করে ঘুরতে থাকে এবং এখান থেকে হচ্ছে পালস ছাড়তে থাকে। তো যেই নক্ষত্র পালস ছাড়ে তাকে নিউট্রন স্টারও বলা যায়, আবার পালসারও বলা যায়। তাহলে পালসার হচ্ছে একটা নিউট্রন স্টার যে কন্টিনিউয়াসলি চারপাশ থেকে এভাবে পালস ছাড়তে থাকবে। ঠিক আছে, এটা ঘুরতে থাকে এবং পালস ছাড়তে থাকে। মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটি? আচ্ছা, এখানেও আবার হচ্ছে গিয়ে আমার মাথায় রাখতে হবে একটু, মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব সম্পর্কে আমরা হচ্ছে গিয়ে সোফার 4টা স্পেসিফিক তত্ত্ব আমাদের হচ্ছে গিয়ে বইয়ের মধ্যে উল্লেখ আছে। 4টা তত্ত্ব বইয়ে উল্লেখ আছে। একটা তত্ত্বকে আমরা বলি হচ্ছে গিয়ে বিগ ব্যাং থিওরি, বা এটাকে আমরা বাংলা আগে লিখি, এটাকে বলা হয় মহাসম্প্রসারণ তত্ত্ব বা মহাবিস্ফোরণ তত্ত্ব। 1 নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে মহাবিস্ফোরণ তত্ত্ব, অথবা এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে বিগ ব্যাং থিওরি, বাংলায়ও কিন্তু আবার অনেক সময় বিগ ব্যাং থিওরি বলে। তাহলে এটা হচ্ছে গিয়ে 1 নাম্বার কথা। 2 নাম্বার আরেকটা আছে হচ্ছে গিয়ে সম্প্রসারণ তত্ত্ব, বা ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে এক্সপ্যান্ডিং থিওরি। আর একটা আছে হচ্ছে গিয়ে স্পন্দনশীল তত্ত্ব, মানে অসিলেটিং থিওরি। আর আরেকটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে অবিচল অবস্থা তত্ত্ব অথবা স্টেশনারি স্টেট থিওরি।
তাহলে এই হচ্ছে কি আমাদের 4টা তত্ত্ব বইয়ের মধ্যে উল্লেখ আছে এবং 4টা তত্ত্বের ব্যাখ্যা আলাদা আলাদা করে বলে দেওয়া আছে। যেমন মহাবিস্ফোরণ তত্ত্ব জর্জ লেমাইটারের, তিনি বলেছিলেন যে একটা মহাবিস্ফোরণের মাধ্যমে মানে খুবই ক্ষুদ্র একটা প্রাইমিভাল অ্যাটম বা অতি ক্ষুদ্র 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 একটা কণা ছিল, সেই কণাটায় মহাবিস্ফোরণ ঘটে, ওখান থেকে হচ্ছে পরবর্তীতে আজকের ইউনিভার্স। সম্প্রসারণ তত্ত্ব বলে যে আমাদের ইউনিভার্স কন্টিনিউয়াস এক্সপ্যান্ডিং হচ্ছে এবং এটা এক্সপ্যান্ডই হতে থাকবে। স্পন্দনশীল তত্ত্ব বলে যে আজীবন এটা অনন্তকাল এক্সপ্যান্ড হবে এমন না, একটা পর্যায়ে এক্সপ্যানশন থেমে যাবে, এটা আবার সংকুচিত হয়ে আগের মতো ফিরে এসে বিস্ফোরণ হবে। এবং অবিচল অবস্থা তত্ত্ব বলে আসলে কোনো এক্সপ্যানশনও হচ্ছে না, আবার কোনো কম্প্রেশনও হচ্ছে না, মানে আমাদের যে ইউনিভার্স অলরেডি হচ্ছে স্ট্যাটিক একটা পজিশনে পৌঁছে গেছে বা স্থির অবস্থানে পৌঁছে গেছে, এখান থেকে এখন আর কোনো স্পন্দন বা সংকোচন বা প্রসারণ সম্ভব হবে না। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে স্ট্যাটিক স্টেট থিওরি বা অবিচল অবস্থা তত্ত্ব। তো মহাবিশ্ব সৃষ্টির তত্ত্ব কোনটি? তুমি অলরেডি নাম দেখে বুঝতে পারছো, জর্জ লিমাইটারের বিগ ব্যাং তত্ত্ব। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের মহাবিশ্বের নিচের কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? এটা আমরা জানি কৃষ্ণ গ্রহ নিহারিকা গ্যালাক্সি সময়ের চাইতে আমাদের মহাবিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে আছে ডার্ক এনার্জি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ডার্ক এনার্জির বস্তুসমূহ এটা হচ্ছে আমাদের মহাবিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তারপর যদি সামনে যাই, নক্ষত্রের ভর যদি 3 সৌরভরের চেয়ে বেশি হয় তাহলে নক্ষত্রটি কিসে পরিণত হয়? এটা আমরা তোমাদেরকে অলরেডি বলেছি যে নক্ষত্রের ভর যদি আমাদের আমাদের ম্যাস অফ স্টার এটা যদি কখনো 3m0 এর চাইতে বড় হয়ে যায় তখন এটা কিসে পরিণত হয়? তখন এটা হচ্ছে কি ব্ল্যাক হোলে পরিণত হয়। তাহলে আমাদের ব্ল্যাক হোলে বাংলা কি? কৃষ্ণ গহ্বর। তাহলে এটা কৃষ্ণ গহ্বরে পরিণত হবে। এরপর আমাদের বলেছে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। একটা নক্ষত্রের ভর দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে আর আলোর বেগ দেওয়া আছে। নক্ষত্রটির শর্টশেল রেডিয়াস কত বা শর্টশেল ব্যাসার্ধ কত সেটা হচ্ছে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। তাহলে আর এস এর মান সরাসরি বসায় দিই, আর এস সমান সমান 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে জি এর মান জানি, আমি এখান থেকে সি এর মান জানি এবং আমার এখান থেকে ভরও বলে দেওয়া আছে উইচ ইজ ক্যাপিটাল এম। তো ভ্যালুগুলো সুন্দর মতো এখান থেকে বসায় দিলেই আমার ক্যালকুলেশনের রেজাল্টটা চলে আসবে। এখন আমরা ক্যালকুলেশন এইভাবে আলাদা করে না করে একবারে ক্যালকুলেটরে চলে যাই। তাহলে 6.67 10 টু দি পাওয়ার -11, তার সাথে হচ্ছে গিয়ে আমাদের ম্যাস 7.96 10 টু দি পাওয়ার 30 এবং এটাকে আমরা 3 10 টু দি পাওয়ার হোল স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তাহলে 1.11798.4889 এরকম একটা ভ্যালু আসে। 11798.4889 মিটার। এটা হচ্ছে কি আমাদের মোটামুটি মিটারের হিসেবে যা আসার কথা সেটা আসে। তো আমরা যদি এটাকে 1000 দিয়ে ডিভাইড করি আমাদের অপশনের মধ্যে মিটার আছে এবং মিটারের সামনে আবার 10 কিউবড করে দেওয়া আছে, সো কিলোমিটারেরও একটা ব্যাপার স্যাপার আছে। সো 11798 মোটামুটি হচ্ছে আমার এই যে এইদিকে আসতেছে বি এর দিকে, কারণ বাকি কারোর মধ্যে এটা মিল নাই। 118 এটা হচ্ছে গিয়ে মোটামুটি কাছাকাছি আসতেছে। তো ওকে যদি আমরা হচ্ছে 1000 দিয়ে ডিভাইড করি বা 10 কিউবডে কনভার্ট করে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে দশমিক বা ডেসিমাল পয়েন্টে 1 2 3 ঘর সামনে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে 11.79848889 ইন্টু 10 কিউবড মিটার, এভাবে লিখতে পারি যদি দশমিকটাকে আমরা 3 ঘর সামনে আনি। এবং এটাকে যদি এখন আমরা অ্যাপ্রক্সিমেট করি তাহলে কিন্তু আমরা দশমিকের পরে 11.798 তাহলে আমরা 7 এর জায়গায় এখানে 9 যেহেতু আছে সো সামনে একটা 1 অ্যাড করে 11.8 বসিয়ে দিতে পারি। তাহলে 11.8 ইন্টু 10 কিউবড মিটার, এই হচ্ছে গিয়ে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার চলে আসবে। তাহলে 11.8 10 কিউব মিটার কোথায় আছে? এটা আছে বি নাম্বার অপশনে, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, নেক্সটে বলেছে যে উক্ত নক্ষত্রটি কি হবে? শ্বেত বামন হবে না, এটা বলেছে একটা কোশ্চেন। কালো মানে এখানে একটা ক্লু দেওয়া, কালো বামন হয়ে জীবনচক্র শেষ করবে এটা একটা পয়েন্ট বলে, এবং এর ভর কমে সামথিং থেকে সামথিং হলে আমরা হচ্ছে গিয়ে এর মধ্যে থাকলে নিউট্রন তারকায় পরিণত হবে, এটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলা। তাহলে প্রথম কথা আমাদের নক্ষত্রটার ভর কত সেটা হচ্ছে গিয়ে আমাকে দেখতে হবে শুরুতে। তাহলে চলো আমরা একটু অ্যানালাইসিস করি আগে নক্ষত্রের ভর নিয়ে। আমাদের নক্ষত্রের ভর ইজ ইকুয়ালস টু হচ্ছে 7.96 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। এটাকে আমরা হচ্ছে গিয়ে 2 দিয়ে ডিভাইড করব
10 টু দি পাওয়ার 30, এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে গিয়ে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 দিয়ে। তাহলে এটা কত এম নট সেটা হচ্ছে কি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে 7.96 আর হচ্ছে 10 টু দি পাওয়ার 30 ক্যান্সেল আউট হয়ে যাবে, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে 3.98 আসে। তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে অ্যারাউন্ড 3.98, মানে 7.96 10 টু দি পাওয়ার 30 কেজি, এটাকে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 30 দিয়ে ডিভাইড করে আমরা হচ্ছে ওকে এম নটে নিয়ে যাচ্ছি কনভার্ট করে। তাহলে রেজাল্ট আসতেছে হচ্ছে 3.98 এম নট। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা এখান থেকে কনভার্ট করি আমরা তাহলে সরাসরি হচ্ছে কি এই প্রসিজিওরের মাধ্যমে 3.98 এম নট এটা বলতে পারি। তো প্রথম কথা 3.98 এম নটের কন্ডিশনটা কি? এক নাম্বার কন্ডিশন হচ্ছে 3.98 এম নট ইজ গ্রেটার দেন 1.4 এম নট। তো চন্দ্রশেখর সীমার চাইতে এটা বড়, যদি এটা বড় হয় তাহলে সেই ক্ষেত্রে এটা শ্বেত বামন হবে না, দ্যাটস ট্রু। শ্বেত বামন হতে হলে 1.4 এম নটের কম হতে হয় ভর, শ্বেত বামন হবে না। যদি শ্বেত বামন না হয় তাহলে আমাদের এক নাম্বার অপশনটা কি? এক নাম্বার অপশনটা কারেক্ট। আচ্ছা, কালো বামন বলে কিছু নাই, সো কালো বামন হয়ে জীবনচক্র শেষ করবে এরকম কোনো ওয়ার্ড আমরা এখনো শিখি নাই। শ্বেত বামন আছে আর কৃষ্ণ গহ্বর আছে, তো শ্বেত বামন কৃষ্ণ গহ্বর মিলায় কালো বামন লেখা, তো এরকম কোনো অপশন আমাদের নাই। আর একটা বলেছে এর ভর কমে যদি 2.78 10 টু দি পাওয়ার 30 থেকে 5.9 10 টু দি পাওয়ার 10 কেজির মধ্যে যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে এটা নিউট্রন তারকায় পরিণত হবে। তো আমাদের এইখান থেকে 2.78 ইন্টু 10 টু দি পাওয়ার 30, এইটাকে আমরা হচ্ছে কি আগে এম নটের মধ্যে কনভার্ট করি, মানে এটা কত এম নট আসে। তাহলে 2.78 ডিভাইডেড বাই 2 করলে আমাদের 1.39 এম নট আসে, 39 এম নট। আর আরেকটা ভ্যালু যেটা বলা সেটা হচ্ছে 5.9 10 টু দি পাওয়ার 10। আচ্ছা, 10 টু দি পাওয়ার 30 হবে কিনা দেখি। 5.9 কে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের আসে হচ্ছে গিয়ে 2.95। 5.9 10 টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2 10 টু দি পাওয়ার 30, না 5.9 10 টু দি পাওয়ার 30 হবে অপশনে এইখানে। তাহলে আমাদের অপশনটা হবে হচ্ছে 5.9 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। তাহলে 5.9 কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে গিয়ে 2.95। তাহলে 5.9 10 টু দি পাওয়ার 30 10 টু দি পাওয়ার 30 কেজি, এইটাকে আমরা ডিভাইড করলে পাই হচ্ছে 2.95 এম নট। তাহলে যে চিন্তা করো 1.39 এম নট থেকে 2.95 মানে অলমোস্ট 3 এম নট। যদি আমাদের ম্যাস অফ দ্য স্টার এটা হচ্ছে গিয়ে এর মধ্যে থাকে, এখান থেকে এর মধ্যে যদি আমাদের ম্যাস অফ দ্য স্টার থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলেছে কি হয়, এটা নিউট্রন তারকায় পরিণত হবে, উইচ ইজ ট্রু। 1.39 মানে 1.4 এম নট, 1.4 এম নট আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 1.4 এম নট। আর 2.95 এম নট এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি হচ্ছে 3 এম নট। তো 1.4 থেকে 3 এর মধ্যে ম্যাসেস অফ দ্য স্টার থাকলে সেটা তো আসলে নিউট্রন তারকায় পরিণত হয় আফটার দ্য সুপারনোভা, তাহলে নিউট্রন তারকায় পরিণত হবে, এই কথাটাও ট্রু। দ্যাট মিনস আমাদের কারেক্ট অপশন হচ্ছে গিয়ে বি নাম্বারটা, যেখানে 1 and 3 দুইটা অপশনই এখান থেকে কারেক্ট হচ্ছে। আচ্ছা, তাহলে এটাও হচ্ছে আমরা এখান থেকে একটা ম্যাথ করে বের করতে পারলাম। এরপর আমাদের বলেছে তারকার শ্বেত বামন হওয়ার শর্ত। এই যে একটু আগেই বললাম শ্বেত বামন হবে কখন, যখন 1.4 এম নটের চাইতে ছোট হবে। তাহলে আমাদের তারকার এই শ্বেত বামন হওয়ার শর্ত হচ্ছে ক্যাপিটাল এম এর মান 1.4 এম নটের চাইতে ছোট, উইচ ইজ ট্রু। 3 নাম্বার অপশনটা এটা ঠিক। এখন 3 নাম্বার অপশন আমাদের দেখো একা একা কোথাও নাই। প্রথম কথা এ হবে না কারণ 1 2 আছে এখানে, সিও হবে না কারণ এখানে 1 আছে, 3 অপশনটা আছে একবার 2 এর সাথে, 3 অপশনটা আছে একবার 1 এর সাথে। তাহলে খেয়াল করো আমাদের 2 এর অপশনটা কি, 2 হচ্ছে এম গ্রেটার দেন 1.4 এম নট। তো একসাথে তো 1.4 এম নটের চাইতে ছোট আবার বড় দুইটাই তো শ্বেত বামন হবার শর্ত হতে পারে না। তো সেই ক্ষেত্রে আমাদের এম 1.4 এম নটের চাইতে ছোট হবে, এটা ট্রু। এর পাশাপাশি মোটামুটি 1.4 এম নট পর্যন্ত হলেও আমরা এটাকে শ্বেত বামন বলতে পারবো, মানে অপশনের
মানে অপশনের লজিকের খাতিরে ধরে নেওয়া লাগতেছে। আদারওয়াইজ আমাদের একটা ছোট এবং একই সাথে একটা বড়, সো একই সাথে শ্বেত বামন হবার শর্ত ছোট এবং বড় দুইটাকেই জাস্টিফাই করতে পারে না। তাই হয় 1.4 এম নটের চাইতে ছোট হবে, অথবা সর্বোচ্চ যদি কিছু হয় সেটা 1.4 এম নট পর্যন্ত হবে, কিন্তু 1.4 এম নটের চাইতে বড় হতে পারবে না। তাহলে 1 and 3 এটা হচ্ছে কি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। 1 and 3 হচ্ছে ডি নাম্বার অপশনে আছে, তাহলে ডি নাম্বার অপশনটা আমরা হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার হিসেবে ধরে নিব। যদি এখানে শুধুমাত্র 3 থাকতো তাহলে পয়েন্টটা হচ্ছে আরও অ্যাকুরেট হইতো। আচ্ছা, নেক্সটে বলেছে গেজ বোজনের স্পিন। তাহলে ওই যে একটু আগে তোমাদেরকে বললাম, আমাদের কিছু বোজনের কণার কথা বললাম, যে একটা হচ্ছে গিয়ে এই যে এখানে অপশনগুলোর স্পিনের কথা বললাম, যে এই যে বোজনের স্পিন সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, এরপর আমাদের হিগস বোজন, তারপর এখানে বোজনগুলো স্কেলার ভেক্টর এগুলোর কথা বলা আছে। তো বোজনের ক্ষেত্রে স্পিন নর্মালি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমরা এখানে দেখি -1, 0, হাফ 1, পূর্ণ সংখ্যা কোনটা? 1, এবং নেগেটিভ স্পিন তো নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 1 হচ্ছে গিয়ে এখান থেকে কারেক্ট অ্যান্সার। 0 হবে না, হাফ হচ্ছে গিয়ে আমাদের ওই পাশে যেটা লিখেছিলাম ফার্মিয়ন ওদের জন্য, এবং হাফ স্পেসিফিক্যালি লেপটনের জন্য, গেজ বোজনের জন্য আমরা -1 নিব না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্পিন হচ্ছে গিয়ে পজিটিভ 1। নিচের কোন কণাটি লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত? লিখে দিয়েছিলাম তিনটা, একটা হচ্ছে গিয়ে ইলেকট্রন, একটা হচ্ছে গিয়ে আমরা বলছি টাও, আর একটা ছিল হচ্ছে গিয়ে আমাদের মিউন। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন আছে, সো ইলেকট্রন হচ্ছে গিয়ে আমাদের এখানে লেপটন শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। এরপর মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি প্রধানত কিসের উপর নির্ভর করে? মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সেটা নির্ভর করে মহাবিশ্বের জ্যামিতিক আকৃতির উপরে, মহাবিশ্বের শেপ কেমন, অদৃশ্য শক্তি, অদৃশ্য বস্তু মানে হচ্ছে ডার্ক এনার্জি অ্যান্ড ডার্ক ম্যাটার, এদের উপরও কিন্তু নির্ভর করে, কারণ মহাবিশ্বের বেশিরভাগ জিনিস আমরা একটু আগে একটা এমসিকিউতে দেখেছি বেশিরভাগই হচ্ছে অদৃশ্য শক্তি রিলেটেড। তাহলে অদৃশ্য শক্তি এটাকে হচ্ছে আমরা বলি এখান থেকে ডার্ক এনার্জি, আর আমাদের অদৃশ্য বস্তু এটা হচ্ছে কি আমাদের ডার্ক ম্যাটার। তো বেসিক্যালি এখানে তিনটেই কারেক্ট, এটাও কারেক্ট, মহাবিশ্বের জ্যামিতিক আকৃতি, ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার কি অ্যামাউন্টে আছে তার উপর মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নির্ভর করে। তাহলে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? তিনটা অপশনই কারেক্ট অ্যান্সারে আছে এতে, তাহলে এ নাম্বার অপশনটা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এরপরে মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, এই বিষয়টি উপস্থাপন করেন কে? মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এটা প্রথম উপস্থাপন করেন হচ্ছে আমাদের বিজ্ঞানী এডুইন হাবল। সো এডুইন হাবলের নাম অনুসারে আমরা হাবল ধ্রুবক নামে একটা কনস্ট্যান্টের সমীকরণও পড়ে আসছি, তাহলে এডুইন হাবল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এগুলো সরাসরি থিওরিটিক্যাল কোশ্চেন, যা সরাসরি অ্যান্সার, মানে এখানে বোঝার কিছু নাই। বিগ ব্যাং সংঘটিত হয়েছিল কোথায়? বিগ ব্যাং তো আর মহাকাশ, পৃথিবী, সৌরজগৎ হয় না, বিগ ব্যাং এর পরে এগুলো তৈরি হয়েছে। সো বিগ ব্যাং হচ্ছে কি ওভারঅল সর্বত্র, অল ওভার এভরিওয়্যার, সো সর্বত্র হচ্ছে আমাদের এখানে বিগ ব্যাং তৈরি হয়েছে বা ঘটেছে। নিচের কোনটি এখনো রহস্যময়? খুবই অদ্ভুত টাইপের একটা প্রশ্ন, চিটাগাং বোর্ড 2015-তে আসছে। তো বইয়ের মধ্যে অনেক এমসিকিউ লাইন আছে, এর মধ্যে বলা ছিল মহাবিশ্বের সংকোচনটা এখন পর্যন্ত হচ্ছে রহস্যময়, তাহলে মহাবিশ্বের সংকোচন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি এখনো রহস্যময়? এরপরে বলেছে মৃত্যুর পূর্ব শুরুর মুহূর্তে যদি কোনো তারকার ভর সৌরভর এর 1.4 গুণ এর বেশি থাকে, কোনোভাবে এটি শ্বেত বামন হতে পারবে না। ভরের এই যে সীমা 1.4 এম নট, সেটা হচ্ছে কি আমরা বলি চন্দ্রশেখর সীমা, সুব্রামানিয়াম চন্দ্রশেখরের নাম অনুসারে তোমাদেরকে বলে দিয়েছিলাম অলরেডি। তাহলে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে চন্দ্রশেখর সীমা 1.4 এম নট। গ্রহাণু কোন দুটি কক্ষের মাঝপথের মধ্য দিয়ে অতিক্রম করে? এটা কিন্তু আমাদের ওই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এদের ওভারঅল যে ম্যাপটা বা ম্যাপিংটা, আমরা যে সোলার সিস্টেমটার, সোলার প্ল্যানেটারি সিস্টেমের যে মডেলটা দেখি, সেই মডেলটা যদি একটু মাথায় থাকে তাহলে আমরা সবাই জানি যে মঙ্গল আর বৃহস্পতি এই দুইটা গ্রহের মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে আমাদের গ্রহাণুপুঞ্জের একটা বেল্ট আছে, তাহলে মঙ্গল আর বৃহস্পতি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে বলেছে আলোকবর্ষ কিসের একক? বক্স করে দিয়েছিলাম, এই দেখো যশোর বোর্ড 2015-তে কিন্তু এটা আমাদের অ্যান্সারে বা কোশ্চেন এমসিকিউতে চলে আসছে। তাহলে আমাদের আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। এরপরে বলেছে মহাবিস্ফোরণ তত্ত্বের প্রবর্তক জর্জ লেমাইটার, এই কথায় কথায় বারবারই বলছিলাম, তাহলে জর্জ লেমাইটার হচ্ছে আমাদের মহাবিস্ফোরক তত্ত্বের প্রবর্তক। এরপরে বলেছে সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করে? ওই যে বললাম কিছু ডেটা সরাসরি মুখস্থ রাখতে হবে, 4 × 10⁻26 জুল পরিমাণ। সূর্য প্রতি সেকেন্ডে 4 × 10⁻26 জুল পরিমাণ শক্তি বিকিরণ করে। সূর্যের ভর
1.99 10⁻30 কেজি। একটা নক্ষত্রের ভর সূর্যের ভরের 6 গুণ। এটা যদি কৃষ্ণ বিবরে পরিণত হয় তাহলে এটার ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে সূর্যের ভর বলে দেওয়া, আমাদের আবারও হচ্ছে গিয়ে ঘটনা দিগন্তের অঙ্কের মধ্যে যাওয়া লাগবে এবং ঘটনা দিগন্তের ব্যাসার্ধ জানতে চাওয়া মানে আমার কাছে বলেছে √2g, আর এস এর ভ্যালুটা বের করা। সো আর এস এর ভ্যালু হবে 2gm/c²। তাহলে এখানে আমরা হচ্ছে গিয়ে 2g এর জায়গায় 2g লাগবো, c² এর জায়গায় c² রেখে দিব। এমটা হচ্ছে আমাদের এই যে সূর্যের ভর যেটা, এটা হচ্ছে কি আমাদের m0 সূর্যের ভর। এই সূর্যের ভরের কয় গুণ? 6 গুণ। তার মানে আমরা ভরের জায়গায় বসাবো হচ্ছে 6m0, বসিয়ে এটা ক্যালকুলেশন করব। অপশন 4টাই কিলোমিটারে আছে, সো আমরা কিলোমিটারে অ্যান্সারটাকে নিয়ে যাব। 2 × 6.67 10⁻11 ইন্টু হচ্ছে 6 × 1.99 10⁻30, এটাকে ডিভাইড করব 3 10⁻² দিয়ে, তাহলে 17697.733333 মিটার, এরকম একটা ভ্যালু আমাদের কাছে চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি 0.3 ঘর আগায় দেই 1000 দিয়ে ডিভাইড করে, তাহলে 17.69773333 এত আসে এবং এটা আসে হচ্ছে গিয়ে কিলোমিটারের হিসাবে, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 17.69 যেহেতু আছে, সো 17.70 কিলোমিটার বা 17.7 কিলোমিটার হিসেবে এখান থেকে রেখে দিতে পারি। তাহলে 17.7 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারটা তাহলে কোথায় আসতেছে? সি নাম্বার অপশনে। নেক্সটে যাই। নেক্সটে বলছে নিচের কোনটি সঠিক ক্রম? তাহলে ভালো মতো খেয়াল করো, আমাদের একটু আগেই বলা ছিল যে যদি আমাদের কখনো এমন হয় যে বড় একক বোঝাইতে হয়, অনেক বড়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সাধারণত পারসেক ইউজ করি। তো আলোক বছর কখনোই পারসেকের চাইতে বড় না, তাই না? 1 পারসেক আমরা জানি হচ্ছে গিয়ে 3.26 লাইট ইয়ার। তো লাইট ইয়ার ছোট, পারসেক বড়। তো আলোক বছর কখনোই পারসেকের চাইতে বড় হতে পারে না। দ্যাট মিনস আমার প্রথমে এই অপশনটা বাদ, এটা ভুল গেল। এরপরে হচ্ছে গিয়ে অ্যাংস্ট্রম কখনোই পারসেকের চাইতে বড় হতে পারে না। অ্যাংস্ট্রম আমরা জানি, অ্যাংস্ট্রম বলতে বোঝায় 10⁻⁻10 মিটার, এটা খুবই ছোট একটা একক। আর পারসেক অনেক বড়, তাহলে এটাও হতে পারে না, তাহলে এটাও বাদ। তাহলে নিচেরটাই দেখি, পারসেক। পারসেক হচ্ছে গিয়ে আলোক বছরের চাইতে বড়, কারণ 1 পারসেক 3.26 লাইট ইয়ার। আলোক বছর মেগামিটারের চাইতে বড়, মেগামিটার অ্যাংস্ট্রমের চাইতে বড়, which is true। আর পারসেক মেগামিটারের চাইতে বড়, দ্যাট ইজ ট্রু। মেগামিটার অ্যাংস্ট্রমের চাইতে বড়, which is true। অ্যাংস্ট্রম আলোক বছরের চাইতে বড় না, কারণ অ্যাংস্ট্রম অনেক ছোট একক, আলোক বছর অনেক বড় একক। তাহলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার কোনটা আসতেছে? সি নাম্বারটা আসতেছে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এরপরে কোন বিক্রিয়ার ফলে নক্ষত্রের শক্তি উৎপন্ন হয়? এটা আমরা সবাই জানি। নক্ষত্রের মধ্যে আমাদের সূর্যের কথা যদি চিন্তা করি, হাইড্রোজেন হাইড্রোজেন মিলিত হচ্ছে, ফিউশন হচ্ছে, ফিউশনে শক্তি বের হয়ে আসতেছে। হাইড্রোজেন হাইড্রোজেন মিলে হিলিয়াম প্রডিউস করছে, শক্তি প্রডিউস করছে। তাহলে আমাদের এখান থেকে যে রাসায়নিক বিক্রিয়ায় শক্তি উৎপন্ন হয় ওটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফিউশন। আচ্ছা, এরপরে বলেছে কোয়ার্ক সম্পর্কে কি বলা যায়? তাহলে কোয়ার্ক সম্পর্কে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি, কোয়ার্কের নিজস্ব কোয়ান্টাম সংখ্যা আছে, দ্যাট ইজ ট্রু। এবং প্রোটন এবং নিউট্রন সমূহ কোয়ার্ক দিয়ে গঠিত, দ্যাট ইজ অলসো ট্রু। ভরহীন কণাতে ভর স্থানান্তর করতে পারে এমন কথা কোয়ার্ক সম্বন্ধে কোথাও বলা নাই। তাহলে 1 and 2 এটা হচ্ছে কি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। এটা ডি নাম্বার অপশনে আছে, তাহলে ডি নাম্বারটা আমাদের জন্য হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপরে আমাদের দেখো আরেকটা কোশ্চেন বলা আছে, সূর্যের ভরের তুলনায় অনেক ভারী নক্ষত্রগুলোর জ্বালানি শেষ হলে সংকোচন অত্যন্ত তীব্র হয় এবং মূল অংশের ঘনত্ব বেড়ে যেই বিস্ফোরণটা হয় সেই বিস্ফোরণকে আমরা কি বলি? বিগ ব্যাং? না, বিগ ব্যাং অনেক আগে হয়ে গেছে, সো ওইটা আমরা বাদ। ফিউশন কি হয়? ফিউশন তো বিস্ফোরণ না, ফিউশন একটার সাথে একটা মিলিত হলে। ঘটনা দিগন্ত ব্ল্যাক হোল থেকে আসে, তাহলে আমরা এখান থেকে নোভা বলতে পারি। নোভা যদি অপশনে না থাকে তাহলে সুপারনোভা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এটি আমরা কি নির্দেশ করে হিসেবে বলতে পারি? মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, এটাকে আমরা হাবলের সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি। তারপর মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে যে কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন দিয়ে ব্যাখ্যা করা যায়, বাট লাল অপসারণ নীল অপসারণ এটা দিয়ে হচ্ছে আমরা এখান থেকে কারেক্ট অ্যান্সার দিতে পারি না। তাহলে আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে গিয়ে হাবলের সূত্র আর কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশন, তার মানে 2 and 3 যে অপশনের মধ্যে আছে সেটা হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে হিগস কণা কি? একটু আগে তোমাদের দেখিয়েছি, বোজন দুই রকমের হয়, স্কেলার, ভেক্টর। স্কেলারের মধ্যে হচ্ছে হিগস বোজন কণা আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের বোজন পার্টিকেল।
এরপরে বলেছে হাবল ধ্রুবকের সর্বোত্তম মান। হাবল ধ্রুবকের মান তোমাদের বলেছি কোথাও 53 ধরে, কোথাও 55 ধরে, কোথাও 71, কোথাও 72, এরকম কতগুলো ভ্যালু হচ্ছে কি নিয়ে আমরা কাজ করি। তো 72 কিলোমিটার পার সেকেন্ড মেগা পারসেক ইনভার্স হাবলের জন্য বিভিন্ন অঙ্কতে তুমি এই এককটা নিয়ে কাজ করতে দেখবা। আবার অনেক সময় কিলোমিটার পার সেকেন্ড, মেগা পারসেকে কিলোমিটার কনভার্ট করে, মেগা পারসেককে কিলোমিটারে কনভার্ট করে উপরের কিলো নিচের কিলোমিটার কাটা যায়। কাটাকাটি করার পর তারপর সেকেন্ডে একটা মান আসে, যে সেকেন্ডের মান হচ্ছে 2.33 10⁻18 পার সেকেন্ড। তো এই 3.22 না, তাহলে সেই ক্ষেত্রে 1 and 3 আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। 1 and 3 হচ্ছে সি নাম্বার অপশনের মধ্যে আছে, তাহলে সি নাম্বার অপশন আমাদের জন্য চলে আসবে কারেক্ট অ্যান্সার। দুটি কৃষ্ণ বিবরের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ যথাক্রমে 21 কিলোমিটার আর হচ্ছে 6 কিলোমিটার। তাহলে দুটা কৃষ্ণ বিবর, এটার জন্য একটা হচ্ছে RS1 এবং এই 6 কিলোমিটার এটা হচ্ছে আমাদের RS2। তো এদের ভরের অনুপাত কত এটা আমার কাছে জিজ্ঞেস করছে। না, আমরা RS এর ইকুয়েশন কি জানি? RS এর সমীকরণ আমরা জানি হচ্ছে গিয়ে 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার, 2gm ডিভাইডেড বাই সি স্কোয়ার। তাহলে RS এর সাথে m এর রিলেশন সমানুপাতিক, 2g তারপর c এগুলো সবগুলোই হচ্ছে কি বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি এখন RS1 কে RS2 দিয়ে ডিভাইড করো, RS1 ডিভাইডেড বাই RS2 করো, তাহলে সেই ক্ষেত্রে 2g বাই c স্কোয়ার সব জায়গা থেকে কাটা যাবে এবং এখান থেকে হচ্ছে m1 ডিভাইডেড বাই m2 আসবে। তাহলে সেই ক্ষেত্রে m1 ডিভাইডেড বাই m2 আমরা RS1 ডিভাইডেড বাই RS2 করতে পারি, দুইটাই কিলোমিটার ইউনিটে বলে দেওয়া আছে, তাহলে একটা হবে 21 আর একটা রেজাল্ট হবে হচ্ছে গিয়ে 6। আমরা 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে 3 দুগুণে 6 আর 3 সাথে 21। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ফার্স্ট ভর বা ফার্স্ট কৃষ্ণ বিবর তার ভর এবং সেকেন্ড যে কৃষ্ণ বিবর তার ভর, এদের দুজনের ভরের অনুপাত করলে আমরা এখান থেকে পেয়ে যাই হচ্ছে গিয়ে 7:2। 7:2 কোথায় আছে? বি নাম্বার অপশনে। তাহলে বি নাম্বার অপশনটা আমার জন্য কারেক্ট অ্যান্সার। এরপরে বলেছে নিচের কোন কণাটির প্রতিকণা নাই? ফোটন, আলো। সো ফোটনের ক্ষেত্রে আমাদের এই ফোটন কণাটার কোনো প্রতিকণা হয় না। তাহলে এখানেও আমরা কিন্তু কিছু ডিরেক্ট থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারছি। কোন দুইটির ভারসাম্য দ্বারা তারকা বহুকাল সুস্থিত থাকে? সো আমাদের তারকাগুলা যে দূরত্বগুলো আছে, সংকোচন, প্রসারণ, এই তারকাগুলোর মধ্যে কখনো হচ্ছে গিয়ে এরা কন্টিনিউয়াসলি এনার্জি রেডিয়েট করছে এবং এনার্জি যত রেডিয়েট করছে এটা গরম হচ্ছে, আস্তে আস্তে এক্সপ্যানশন হচ্ছে, যখন এটা সম্পূর্ণ জ্বালানি শেষ হয়ে যাবে তখন আবার এটা আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু করবে এবং শ্রিঙ্ক করা বা কম্প্রেশন হওয়া শুরু করবে। সো সংকোচন এবং প্রসারণ শক্তি এটা দিয়ে হচ্ছে গিয়ে তারকা বহুকাল সুস্থিত থাকতে পারে। অপটিক্যাল টেলিস্কোপ কত প্রকার? তো অপটিক্যাল টেলিস্কোপ হচ্ছে আমরা জানি বইয়ের মধ্যে সরাসরি বলে দেওয়া আছে অপটিক্যাল টেলিস্কোপকে 3 ভাগে ভাগ করা যায়, প্রতিফলক, প্রতিসারক আর একটা হচ্ছে গিয়ে ক্যাটাডাইঅপট্রিক। 3 রকমের হতে পারে। তাহলে এটাও আমরা একটু এখানে এমসিকিউ হিসেবে আলাদা করে লিখে রাখছি। অপটিক্যাল অথবা অপটিক্যাল টেলিস্কোপ এটাকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে প্রতিফলক বা রিফ্লেকটিভ, একটা হচ্ছে প্রতিসারক অথবা আমরা বলি রিফ্র্যাক্টিভ, আর আরেকটাকে ইংলিশটাকে আমরা বাংলায় লিখি ক্যাটাডাইঅপট্রিক, এরকম, ঠিক আছে, ক্যাটাডাইঅপট্রিক। এই তো, তাহলে এখান থেকে আমরা 3 রকমের প্রকারভেদ পেয়ে গেলাম। আকাশগঙ্গা কোন ধরনের গ্যালাক্সি? এটা হচ্ছে স্পাইরাল গ্যালাক্সি। স্পাইরাল গ্যালাক্সিকে বাংলায় আমরা বলি হচ্ছে সর্পিলাকার। মহাকাশে বিভিন্ন ধ্বংসাত্মক ঘটনায় কি কি নির্গত হয়? সবই, গামারেও নির্গত হয়, এক্সরেও নির্গত হয়, আবার বেগুনি রশ্মি বা ভায়োলেট রে বা আল্ট্রাভায়োলেট রে এটাও নির্গত হয়। সো 1, 2, 3 সবগুলাই আমাদের জন্য কারেক্ট অ্যান্সার। মহাবিশ্বের গড় ঘনত্ব সংকট ঘনত্ব অপেক্ষা যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মহাবিশ্বের গড় ঘনত্ব যদি সংকট ঘনত্ব অপেক্ষা বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের 4টা অপশনের মধ্যে কোনটা ঘটবে সেটা হচ্ছে আমরা এইভাবে করে চিন্তা করতে পারি। গড় ঘনত্ব বা সংকট ঘনত্ব যদি নিয়ে আমরা কথা বলি, সংকট ঘনত্বকে প্রকাশ করা হয় কি দিয়ে? সংকট ঘনত্বকে প্রকাশ করা হয় হচ্ছে রো সি, ক্রিটিক্যাল ডেন্সিটি, এটা দিয়ে। এবং রো সি এর ইকুয়েশন হচ্ছে 3h² ডিভাইডেড বাই 8πg, 3h² ডিভাইডেড বাই 8πg।
তো এই যে সংকট ঘনত্ব, এই সংকট ঘনত্বের সাথে আমরা হচ্ছে গিয়ে মহাবিশ্বের যে গড় ঘনত্ব সেটার সাথে আমরা তুলনা করব। তাহলে এখান থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে গিয়ে অ্যাভারেজ ডেনসিটি বা গড় ঘনত্ব, এটাকে আমরা লিখি হচ্ছে গিয়ে রো। তো যদি আমাদের কখনো এমন হয় যে আমাদের সংকট ঘনত্ব, গড় ঘনত্ব সংকট ঘনত্ব অপেক্ষা বেশি, তাহলে আমরা তিনটা কেস এখানে আলাদা করে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে গিয়ে যদি আমাদের গড় ঘনত্ব রো, এটা যদি গ্রেটার দেন আমাদের রো সি হয়, গড় ঘনত্ব যদি সংকট ঘনত্বের চাইতে বেশি হয়, এইরকম কেসে আমরা হচ্ছে গিয়ে পৃথিবীকে তখন বলি আমাদের বদ্ধ মহাবিশ্ব, বা পৃথিবী মানে হচ্ছে গিয়ে আমাদের পৃথিবী না, ঠিক মহাবিশ্বকে বা ইউনিভার্সকে আমরা বলি হচ্ছে গিয়ে আবদ্ধ বা ক্লোজড, আবদ্ধ বা ক্লোজড। এই ক্ষেত্রে আসলে কন্ডিশনটা কি হয়, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মহাবিশ্বের আমাদের ইউনিভার্সের ফেট কিভাবে ডিসাইডেড হয়, ফেট হচ্ছে গিয়ে আমাদের ইউনিভার্সটা প্রথমে প্রসারিত হবে এবং সম্প্রসারণের পর সংকুচিত হয়ে একটি বিন্দুতে এসে ধসে পড়বে। এটা হচ্ছে কি আমাদের একটা কেস, যদি রো গ্রেটার দেন রো সি হয়। আর যদি আমাদের এই যে গড় ঘনত্ব যেটা রো, সেটা যদি সংকট ঘনত্বের সমান হয়, রো যদি রো সি এর সমান হয়, তাহলে আমাদের যে ইউনিভার্সের শেপটা সেটাকে আমরা তখন বলি হচ্ছে কি উন্মুক্ত, অথবা ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে কি ওপেন। এবং এটার মেইন থিম হচ্ছে ইউনিভার্স কন্টিনিউয়াসলি কি হতে থাকবে, প্রসারিত হতে থাকবে। ঠিক আছে, আর আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি আমাদের গড় ঘনত্ব রো যদি আমাদের সংকট ঘনত্বের চাইতে কম হয়, রো যদি লেস দেন রো সি হয়, তখন হচ্ছে কি আমাদের ইউনিভার্সের শেপটা হবে হচ্ছে সমতল অথবা প্লেনার। ঠিক আছে, সমতল অথবা হচ্ছে গিয়ে প্লেনার। তো যদি এরকম সমতল হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মহাবিশ্বের অনন্তকাল ধরে সংকুচিত, মানে অনন্তকাল ধরে প্রসারিত হবে এমনও হবে না, আবার সংকুচিত হয়ে একটা বিন্দুতে এসে ধসে পড়বে এমনও হবে না। তাহলে এইভাবে করে লিখতে হয়। ঠিক আছে, সেক্ষেত্রে অনন্তকাল প্রসারিত হবে না, একটা বিন্দুতে এসে ধসেও পড়বে না। এই হচ্ছে কি আমাদের মোটামুটি সংকট ঘনত্ব আর গড় ঘনত্বর মধ্যে যে রিলেশনগুলো, কোনটার ফেট কি, ফাইনাল রেজাল্ট কেমন আসে, সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু দেখে রাখলাম। তাহলে মহাবিশ্বের গড় ঘনত্ব যদি আমাদের সংকট ঘনত্ব অপেক্ষা বেশি হয়, রো গ্রেটার দেন রো সি হয়, তাহলে মহাবিশ্ব সংকুচিত হয়ে আবার হচ্ছে গিয়ে প্রসারিত হবে। এটা না, মহাবিশ্ব প্রসারণের পর আবার সংকুচিত হবে, মানে এখন এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশন এক সময় থেমে গিয়ে এটা আবার হচ্ছে গিয়ে কি হবে, প্রসারিত হওয়া, এই সংকুচিত হওয়া শুরু করবে, সম্প্রসারণের পরে আবার সংকুচিত হওয়া শুরু করবে। তাহলে এখান থেকে দেখো, বিশ্বকে আবদ্ধ করতে যে পরিমাণ পদার্থের প্রয়োজন হয় তার ঘনত্বকে আমরা সংকট ঘনত্ব বা ক্রিটিক্যাল ডেনসিটি যেটার কথা বললাম সেটা বলে থাকি। তাহলে এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটুকু। এখান থেকে আমরা মোটামুটি বিগত কয়েক বছরের যত এমসিকিউ আসছে শর্ট সিলেবাস আসার আগ পর্যন্ত, সেইগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করলাম, পাশাপাশি আমরা থিওরিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি জিনিসটা রিভিশনে তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।